বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। গুমের শিকার ব্যক্তির জন্য অপেক্ষা মৃত্যু যন্ত্রণার চেয়েও ভয়াবহ। পাশে থাকবে বিএনপি, অঙ্গীকার তারেক রহমানের। সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। নির্বাচনী জোটে ইসলামী আন্দোলনের অপেক্ষায় 10 দল, ফাঁকা থাকছে 47 আসন। শেষ পর্যন্ত দেখতে চায় জামাত। এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি। লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। হাসনাত মুন্সির আসনের আপিল শুনানিতে হাতাহাতি হট্টগোল। ভোটের পরিবেশ দেখতে মাঠে ইইউ পর্যবেক্ষক দল। গণমাধ্যম সম্মেলনে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত রুখে দেয়ার ডাক। হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। শান্ত হচ্ছে ইরান, সীমিত পরিসরে ফিরেছে মোবাইল নেটওয়ার্ক, সরাসরি অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইসিসির প্রতিনিধি দল ঢাকায়, আলোচনায় বিশ্বকাপের ভেন্যু। বিপিএল এ দুপুরে ঢাকার মুখোমুখি রংপুর। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। গুমের শিকার ব্যক্তির জন্য অপেক্ষা মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি ভয়াবহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সামনে গুমের এমন অভিজ্ঞতা তুলে ধরলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মত বিনিময় সভায় এসব কথা বলেছেন তারা। আর আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সরকারের ন্যায় বিচার সংক্রান্ত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। সভার আগে গুম খুন নিয়ে আলোচিত একটি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তারেক রহমান। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, এখন আমার বয়স 13 বছর। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি। কিন্তু 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন তাদের মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো। নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কি এখন তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো তারেক রহমান স্যারের কাছে জানতে চাই। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয়, এদিকে মত বিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, গুমের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের পাশে থাকবে বিএনপি। অপহরণের শিকার এইসব মানুষের শোকাতুর পরিবারগুলোর আশা ভাষা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন, মায়ের ডাক। ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের সঞ্জিদা ইসলাম তুলি। দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আরও জানতে যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, জানাবেন মত বিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান আর কি বলেছেন, কেমন দেখছেন সেখানকার অবস্থা? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই তার বক্তব্যটি শেষ করেছেন। সেখানে তিনি অনেকটাই আবেগাপ্রদ ছিলেন এবং তিনি বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা গুম খুনের শিকার হয়েছেন এবং নানাভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন,
সেই প্রত্যেকটি অপরাধের বিচারের জন্য একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে হবে এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটে যখন একটি সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং তিনি গুম খুনের শিকার যারা পরিবার রয়েছেন তাদেরকে অঙ্গীকার করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের পাশে থাকবে এবং যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদের নামে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে এবং দল হিসেবে বিএনপি যতটুকু সামর্থ্য রাখে ঠিক ততটুকুই শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি এবং বিএনপি চেয়ারম্যান আজকে এখানে আরও বেশ কয়েকটি অভিযোগ করেছেন। তার অন্যতম যে অভিযোগটি সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন বেশ কিছু বিতর্কিত কাজ করেছে ইতিমধ্যেই এবং তিনি বলেছেন যে দল হিসেবে বিএনপি এরপরেও ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে আবারও কেউ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য তিনি সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সুসংহত করার জন্য এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সেই উত্তরণকে সবাই যাতে এগিয়ে নেয় সেজন্য সবার ভূমিকা তিনি প্রত্যাশা করেন। এই ছিল আমার কাছে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের সংবাদের শুরুতেই জানিয়েছিলাম যে 11 দলীয় নির্বাচনী ঐক্য ইস্যুতে জামাত কিন্তু এখনও আশাবাদী যে ইসলামী আন্দোলন ফিরে আসবে। এই ইস্যুতে আমরা আরও বিস্তারিত জানব। আমরা বিস্তারিত জানতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সহকর্মী রয়েছেন তাওহিদুল ইসলাম, যুক্ত হব তাওহিদের সঙ্গে। তাওহিদ, জানাবেন নির্বাহী কমিটির বৈঠকে আর কোনো আলোচনা হয়েছে কিনা এবং আলোচনা হলো কি নিয়ে আসলে আলোচনা হয়েছে? ধন্যবাদ আপনাকে। জামায়াত ইসলামের সকাল 9টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির বৈঠক চলছে। সেই বৈঠকে একটা এজেন্ডা ছিল যে 11 দলীয় জোট থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে সেটা একটা এজেন্ডা ছিল। তো তারাই আলোচনায় বলছে যে এখন পর্যন্ত শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা আছে, তাদের জন্য অপেক্ষা করবে বাকি 10 দল। এছাড়া এই নির্বাহী কমিটির বৈঠকে শুধু এই একটি এজেন্ডায় না, সামনে 22 তারিখ থেকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু করবেন। সেই সফর নির্বাচনী তাদের ইশতেহার কি হবে, নির্বাচনী কোথায় কি সফর করবে জামায়াত ইসলামের আমির, তাদের প্রচারণায় কি কি থাকবে কি কি থাকবে না সমস্ত নিয়ে, অর্থাৎ নির্বাচনী একটি জরুরি বৈঠকে এটা বলা যেতে পারে। সেখান থেকে একটি আলোচনায় ছিল যে জোট থেকে বেরিয়ে গেলে এর ভালো কিংবা মন্দ কি কি হতে পারে, এই ধরনের তারা আলোচনা করছে। তো এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য আছে তাতে জামায়াত থেকে জানিয়েছে যে এখন পর্যন্ত তারা জামায়াত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে এবং শুধু জামায়াত ইসলাম না, জামায়াতের সাথে যে আরও বাকি 9টি দল আছে সেই এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকলের একই সিদ্ধান্ত হয়েছে যে ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত তারা অপেক্ষা করবে। এছাড়া জানেন তাদের জন্য 47টি আসন ফাঁকাও রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে ইউরোপীয় ইউনিয়নের দল। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। পর্যবেক্ষক দলের 56 সদস্য দেশের বিভিন্ন জেলায় যাত্রা শুরু করেছেন রাজধানী থেকে। নির্বাচন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের আগে আরও 90 জন পর্যবেক্ষক যোগ দেবেন এই দলে। জাতীয় নির্বাচনের 2 দিন পর ইউরোপীয় ইউনিয়ন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন। I will here remind about 3 principles: independence, non-interference, and impartiality, which means that our observers in the field will collect all the information related to the incident. They will hear to all sides of the dispute if there is such, and they will report to the court team. বাংলাদেশ থেকে লুট হওয়া টাকা দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন, এটি করতে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে, আর সেই প্রয়োজনে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা প্রয়োজন মন্তব্য করেছেন তিনি। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের ব্যায়াম ভবনে এক মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন। তিনটি নির্বাচন এদেশে হয়েছে, যেগুলোকে নির্বাচন বলে অভিহিত করাটা প্রকৃত পক্ষে অপরাধ বলেই বিবেচিত হওয়া উচিত। মানুষের আস্থা নেই নির্বাচন ব্যবস্থার উপর, কিন্তু মানুষ ভোট দিতে চান। ফলে আপনাদের কাছে কেউ যদি গণভোটের প্রশ্নে গণভোট কিটা আপনারা সহজেই বুঝতে পারেন, সেটা হচ্ছে
খুব সুস্পষ্টভাবে হ্যাঁ অথবা না, কিসে হ্যাঁ কিসে না, এটাই হচ্ছে আসল প্রশ্ন। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবারে জানিয়ে দিব জেরুসালেম নির্বাচনের পথে। ভোট কেন্দ্রে বেশি সংখ্যক ভোটারের উপস্থিতি না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, না ভোট নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। এসব বন্ধে সরকারি বাহিনীর পাশাপাশি এলাকা ভিত্তিক গঠন করা হবে নির্বাচনী শান্তি কমিটি। এ নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেন? আমাদের কাছে আছে যে হঠাৎ জিজ্ঞেস করে কিছু যাতে বাইরে থেকে বেড়াতে আসে বন্ধু নির্বাচন হবে, তো আমাদের নির্বাচন না হওয়ার কারণটা কি? একটা কথাগুলি আছে যে ল অ্যান্ড অর্ডারটা ইসে করতে পারবো কিনা কন্ট্রোল, তবে যথেষ্ট এখন ইসে করা হচ্ছে পার্টির মধ্যে অন্তর্গত, যাকে দেয় নাই সে তখন ডেফিনেটলি চাইবে যে গণ্ডগোল করতে। এই সুযোগ অনেক পার্সোনাল সেগুলো এজেন্ডাগুলো হাসিল করছে। তার মধ্যে আবার একটা আশঙ্কা চলে যে আমাদের পার্শ্ববর্তী দেশ কি করবে না করবে, এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু, যে ওরা কি করছে, ওরা চায় নাকি না ইনক্লুসিভ নির্বাচনের নামে আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না করার পক্ষে, এইগুলোতে একটু ফেয়ার আসছে। তবে আমরা এই যে ইন্টারভিউ 100% কমিটেড আমরা ইলেকশন, আমরা চাচ্ছি একটু সম্মানজনক যেতে আমরা যদি থাকি, যে এই ব্যাপারটা আসছে আবার থাকতে যাচ্ছে, খুব মজা পেয়েছে। আমাদের এখানে কোনো মজা নাই, কোনো কিছু করিডোরে, বরং আমরা ক্লান্ত থাকি। আমাদের অন্য লাইফটা, বিশেষ করে আমাদের কয়েকজন লাইফ তো আমাদের কোনো মোটামুটি কোনো ইসে ছিল, কোনো টেনশন ছিল না, কোনো রেগুলার লাইফ আমরা কাটতাম। হয়তো আপনারা মেসেজটা দেন সবাইকে ইলেকশনটা হবে। আরেকটা জিনিস আমরা একটু ওয়ারিড হচ্ছি যে হ্যাঁ বা না, না ভোটের ব্যাপারে অনেকে আবার ক্যাম্পেইন করছে, এটা ঠিক না। আপনি ছেড়ে দেন তাদের কাছে, আপনারা বলেন যে সংস্কার চেঞ্জ ছেড়ে হ্যাঁ ভোটটাই সবচেয়ে ভালো। আওয়ামী লীগ নির্বাচনে অশান্ত করতে পারে বা নির্বাচন বাধা দিতে পারে, এরকম কোনো কনসার্ন আপনাদের মধ্যে আছে? সেটা একটু যে অ্যাপ্রিহেনশন আছে। এটা হলো কি, একটা বড় পার্টি, ভেরি ওয়েল অর্গানাইজড পার্টি। আওয়ামী লীগে তো খালি প্রত্যেকটা সংগঠন আছে এবং নেতারা অনেকে চলে গেছে, তাদের যে কর্মীরা তো আছে, বা ডিস্ট্রিক্ট লেভেলে বা সাব ডিস্ট্রিক্ট থানা লেভেলে, ওরা একটু ফ্রাস্ট্রেটেড ফিল করে যে আমরা কোনো কিছু অংশ নিতে না। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু অবনতি হতে পারে, তারা যদি যা অন্য কিছু না করতে পারে তো মারামারি করতে পারে, খুন খারাপি করতে পারে। গত 3 নির্বাচন নিয়ে তো প্রশ্ন ছিল, ইনক্লুসিভ নির্বাচন না, বিএনপির মতো বড় দল যায় নাই, জামাতও যায়নি, এবছর তো আওয়ামী লীগের মতো বড় দল যাচ্ছে না। এই নির্বাচন ইনক্লুসিভনেস নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন না? এখনই তো বলছে ওরা একেবারে আনা, যেমন বলছে যে ইনক্লুসিভ ভালো, বাট রিয়ালিটিটা হলো যে আওয়ামী লীগকে এখন আনা যাবে না, মানে কেউ রাজি হবে না। মানে অলরেডি তো ওদের পার্টি ব্যান করেছে, ইন্ডিভিজুয়াল ইস্যু করবে, কিন্তু ওই কনটেক্সটটা তো নাই। যদি ভোটারের টার্ন আউটটা ভালো হয়, ডেফিনেটলি তখন দ্যাট উইল বি প্লাস পয়েন্ট। আমাদের লোকজন তো আসছে, ঠিক আছে, টার্ন আউট কম হয়, যেটা অন্য ইলেকশনগুলো হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদে ঢাকায় শুরু হয়েছে গণমাধ্যম সম্মেলন 2026। শনিবার সকাল 10টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে এই আয়োজন শুরু হয়। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও সম্পাদক পরিষদ যৌথভাবে এই আয়োজন করছে। অংশ নিয়েছেন দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক, প্রকাশক ও গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। অঙ্গীকার করতে চাই, যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মতের ঊর্ধ্বে উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের চালানো হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, জানাবেন কর্মবিরতি ঠিক কতটা প্রভাব পড়েছে হাসপাতালে এবং হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? নাফিজা, ধন্যবাদ আপনাকে। কর্মবিরতির প্রভাব কিন্তু কিছুটা হলেও পড়েছে। আমরা সকাল থেকে ঘুরেছিলাম হাসপাতালে কিন্তু অনেক রোগী আসে, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তারা যেটি বলছেন, অনেক সময় দাঁড়ানোর পরেও কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। কিন্তু হাসপাতাল
কর্তৃপক্ষ যেটা বলছে, তারা কিন্তু মিড লেভেল চিকিৎসক দিয়ে সেবা কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। ঘটনাটি আসলে মূলত গতকাল মধ্যরাতে স্বজনরা আসলে চিকিৎসা অবহেলা অভিযোগে এক নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালান। তারপর কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে, এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এরপরে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা একটি বিজ্ঞপ্তি দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান এবং এরপর থেকে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন। কিছুক্ষণ আগে ঘণ্টাব্যাপী কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আলাপ হয়েছে এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষ বের হয়ে আমাদের যেটি বলেছেন, তারা কিন্তু আশ্বাস দিয়েছেন তারা হাসপাতালে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলেছেন, তাদের যে নিরাপত্তা এবং এর সাথে জড়িতদের আইনের আওতা না আনা পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। সব মিলে কিন্তু আমার কাছে এই ছিল সিলেট থেকে কর্মবিরতির সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে। এবারে জানিয়ে দিব মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। গত 15 বছরে দেশে হিসাব রক্ষণে কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার এবং লুটপাট করা হয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে এই মন্তব্য করেছেন তিনি। বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। We have been told that AI will completely And insights will no doubt show the path for the next generation of professionals, emphasizing integrity, accountability, and innovation in equal measure. Here, I would seek your indulgence in making a very personal observation. আরও একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। প্রায় 3 সপ্তাহের বিক্ষোভের পর স্বাভাবিক জীবনে ফিরছে ইরানবাসী, এমনটি দাবি দেশটির পুলিশ প্রধানের। সীমিত পরিসরে হলেও ফিরেছে মোবাইল নেটওয়ার্ক, তবে আতঙ্ক কাটছে না, কারণ দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়। মানবাধিকার সংস্থাগুলো বলছে এ পর্যন্ত আটক 20,000-এরও বেশি বিক্ষোভকারী, তবে ইরানের দাবি এই সংখ্যা 1,000-3। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফ গ্রেভ। বিকেল 4টায় শুরু হবে এই বৈঠক। বিসিবির সঙ্গে এই বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। 2 জন প্রতিনিধি আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে আসতে পারেননি আইসিসির ভারতীয় কর্মকর্তা। তার সঙ্গে রবিবার বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির। এদিকে শুক্রবার বোর্ড পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছেন, আলোচনা যাই হোক, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।